স্বাগত সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয়টি হলো জয় গোস্বামীর নুন কবিতাটি। কবি জয় গোস্বামী সম্পর্কে সামান্য কিছু বিষয় আমরা এখন জেনে নেব। জয় গোস্বামী বাংলা সাহিত্যের অন্যতম আধুনিক কবি। 1976 সালে প্রত্নজীব কাব্যগ্রন্থ দিয়ে সাহিত্য জগতে প্রবেশ করেন। তার কবিতায় প্রেম, সমাজ, জীবন সংগ্রাম ও বাস্তবতার অনন্য মিশ্রণ দেখা যায়। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে উন্মাদের পাঠ্যক্রম, ভুতুম ভগবান, পাগলি তোমার সঙ্গে, সূর্য পোড়া ছাই প্রভৃতি। গদ্যেও তিনি সমান পারদর্শী। তার আলোচিত রচনার মধ্যে যারা বৃষ্টিতে ভিজেছিল, সেই সব শেয়ালেরা, আমার রবীন্দ্রনাথ উল্লেখযোগ্য। তার অন্যতম কাব্যগ্রন্থ ভুতুম ভগবান থেকে আমাদের আলোচ্য নুন কবিতাটি নেওয়া হয়েছে। সাহিত্য একাডেমি পুরস্কার সহ বহু সম্মানে তিনি ভূষিত। এই কবির কবিতা সহজ অথচ গভীর, যা বাংলা সাহিত্যে তাকে স্বতন্ত্র করে তুলেছে। এবারে আমরা আমাদের কবিতাটি সম্পর্কে দেখে নেব। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে? আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দু ভাই মিলে টান দিই কঞ্জিকাতে। এখানে লাইন চারটের ব্যাখ্যা আমরা দেখব। এখানে বলা হয়েছে সাধারণ মানুষ ছোট ছোট খুশিতেই সন্তুষ্ট থাকে, তাদের জীবনযাত্রা খুব সাধারণ। এখানে বোঝানো হয়েছে যে তারা বিলাসিতা করতে পারে না, শুধু বেঁচে থাকার জন্যেই সংগ্রাম চালিয়ে যেতে হয়। তাদের জীবনের একটি বড় অংশ ঋণের বোঝা ও অসুস্থতার মধ্যেই কাটে। দিনভর কষ্ট ও দুশ্চিন্তার ভার সামলাতে অনেকেই রাতে গাঁজা বা নেশার আশ্রয় নেয়। এটি তাদের দুঃখ ভুলে থাকার একটি উপায় হয়ে ওঠে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, কিন্তু পুঁতবো কোথায়? ফুল কি হবে তাতে? সে অনেক পরের কথা, টান দিই কঞ্জিকাতে। আচ্ছা, এই চারটে লাইনের ব্যাখ্যা আমরা এখন দেখব। প্রতিদিন বাজার করার সামর্থ্য তাদের থাকে না, কিন্তু যখন কখনো কখনো টাকা পয়সা হাতে আসে তখন তা হিসাবের বাইরে চলে যায়, অর্থাৎ খরচের মাত্রা বেড়ে যায়। এই লাইনটি হলো প্রতীকী। এখানে গোলাপ চারা হলো সৌন্দর্য, স্বপ্ন বা ভালো কিছুর প্রতীক। জীবনের কষ্টের মধ্যেও মানুষ কখনো কখনো সুন্দর কিছু কিনতে বা করতে চায়, একটি স্বপ্ন বা ভালোবাসার প্রতীক হিসাবে। এখানে বাস্তবতার নির্মমতা ফুটে উঠেছে। গোলাপ চারা কেনা হয়েছে, কিন্তু তা পোতার অন্য জন্য জায়গা নেই, অর্থাৎ জীবনের কঠিন বাস্তবতায় স্বপ্ন পূরণের সুযোগ থাকে না। এমনকি যদি কোনোভাবে তা লাগানোও হয়, তাও নিশ্চিন্ত নয় যে তা থেকে ফুল ফুটবে। যেমন দরিদ্রের মাঝে অনেক স্বপ্নই অপূর্ণ থেকে যায়। ভবিষ্যতে চিন্তা করা বিলাসিতা মাত্র, তাই দুশ্চিন্তা ভুলে থাকার জন্যে নেশার আশ্রয় নেওয়া হয়। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়? হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। এখন এই চারটে লাইনের ব্যাখ্যা আমরা দেখব। এখানে জীবনের প্রতি এক ধরনের স্বীকারোক্তি আছে, যে তারা যা পায় তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করে, কারণ তারা চাইলেও তাদের চাহিদা পূরণের সুযোগ নেই। এটি শ্রমজীবী মানুষের বাস্তবতা। জীবন সংগ্রামময় হলেও তারা হাসি খুশি থাকার চেষ্টা করে। কখনো কখনো দিন এতটাই কঠিন হয়ে যায় যে ঠিক মতো চলতেই পারে না, অর্থাৎ উপার্জন হয় না বা খাবারের সংস্থান হয় না। ফলে তারা গভীর রাতে বাড়ি ফেরে, সম্ভবত আরো কিছু আয়ের চেষ্টা করতে করতে। ঠান্ডা ভাত যা শ্রমজীবীদের দৈনন্দিন বাস্তবতা, সেটাই খেতে হয়। আর তার সঙ্গে যদি লবণ না থাকে, তাহলে বিরক্তি বা হতাশা চরমে ওঠে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। করি তো, কার তাতে কি? আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। আমরা শেষের চারটে লাইন দেখে নিলাম, এখন এর ব্যাখ্যা দেব বা ব্যাখ্যা করে নেব। এটি ব্যক্তি রাগ যখন সে রেগে যায়, তখন সে অন্যের উপর চড়াও হয় বা কর্তৃত্ব বিস্তার করতে চায়। এটি দারিদ্র্যের কারণে সৃষ্ট হতাশা ও তীব্র ক্ষোভের প্রতিফলন। এখানে বোঝানো হয়েছে শুধু একজন নয়, পুরো পরিবারই
অর্থাৎ বাবা ছেলে মিলে প্রতিবাদী স্বভাবের। তারা সমাজে আলোড়ন তোলে বা তাদের উপস্থিতি সবাইকে টের পাইয়ে দেয়। এখানে বিদ্রূপের সুর রয়েছে। সমাজ তাদের অবহেলা করে, তাদের ছোট মনে করে। তাই তারা যদি কিছু করেও সেটাকে কেউ গুরুত্ব দেয় না। শেষ লাইনে তাদের প্রকৃত সংগ্রাম প্রকাশ পেয়েছে। তারা কোনো বড় বিলাসিতা চায় না, শুধু ন্যূনতম জীবনযাত্রার নিশ্চয়তা চায়, যেমন শুকনো ভাতের সাথে অন্তত লবণের ব্যবস্থা। এটি ক্ষুধা, দারিদ্র্য এবং বেঁচে থাকার মৌলিক চাহিদার প্রতিচিত্র। আমরা কবিতাটি পাঠ পাঠ করে ভেঙে তার ব্যাখ্যা শুনে নিলাম। এখন ছোট্ট করে 2 লাইনের সারসংক্ষেপ বুঝে নেব। এই লাইনগুলো দরিদ্র মানুষের বঞ্চনা, তাদের ক্ষোভ, সমাজের প্রতি তাদের বিদ্রোহী মনোভাব এবং তাদের ক্ষুদ্র চাহিদার বাস্তবতা তুলে ধরে। সমাজ তাদের অবহেলা করলেও তারা নিজেদের অস্তিত্ব জানান দিতে চায়, কারণ তাদের লড়াইটা ন্যূনতম জীবিকার অর্জনের জন্য। এখন আলোচনার শেষের দিকে চলে এসেছি। প্রশ্ন উত্তরের পালা। 5 নম্বরের কিছু প্রশ্ন আমরা দেখে নেব। ফার্স্ট কোশ্চেন, নুন কবিতায় নুন কি কি অর্থ বহন করে? নুন কবিতায় নুন শব্দটি একাধিক অর্থ বহন করে, যেমন অর্থনৈতিক বাস্তবতা, প্রতীকী অর্থ, প্রতিবাদের প্রতীক, শ্রেণী বৈষম্য। অর্থনৈতিক বাস্তবতা কেমন? দরিদ্র মানুষের খাদ্যে ন্যূনতম স্বাদ আনার একটি জরুরি উপকরণ। প্রতীকী অর্থ, এটি দারিদ্র্যের প্রতীক, যা কবিতার চরিত্রদের জীবনের অভাব ও বঞ্চনাকে বোঝায়। প্রতিবাদের প্রতীক, নিম্নবিত্ত মানুষের ক্ষোভ ও বঞ্চনার প্রতিফলন ঘটায়, যারা তাদের মৌলিক অধিকার থেকেও বঞ্চিত। শ্রেণী বৈষম্য, সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে অর্থনৈতিক ফারাক ও অসমতার ইঙ্গিত দেয়। নুন। পরের কোশ্চেন, নুন কবিতার কথক ও তার পরিবারের জীবন সংগ্রাম কেমন? নুন কবিতার কথক ও তার পরিবার দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। তাদের প্রতিদিনের জীবন সংগ্রাম মুখর এবং খাদ্য সংকট তাদের নিত্য সঙ্গী। বাজার করা হয় অনিয়মিতভাবে, কখনো অভাব, কখনো বাড়তি খরচের কারণে। খেতে বসে নুন না থাকায় তারা রেগে যায়, যা দরিদ্র মানুষের অসহায়ত্বকে তুলে ধরে। তারা মাঝে মাঝে দুঃখ ভুলতে নেশার আশ্রয় নেয়, যা সমাজের হতাশগ্রস্ত নিম্নবিত্ত অংশের চিত্র ফুটিয়ে তোলে। পরের প্রশ্ন, নুন কবিতার মূল প্রতিপাদ্য কি? কবিতাটির মূল প্রতিপাদ্য হল 1. দারিদ্র্য ও বঞ্চনা, নিম্নবিত্ত মানুষের ন্যূনতম প্রয়োজন মেটানোর জন্য সংগ্রামের চিত্র। 2. শ্রেণী বৈষম্য, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর দুঃখ দুর্দশা ও উচ্চবিত্ত শ্রেণীর উদাসীনতা। 3. ক্ষোভ ও প্রতিবাদ, দারিদ্র্যের কারণে হতাশা, যার ফলে তারা বিদ্রোহী মনোভাব পোষণ করে। 4. মানবিক যন্ত্রণা, ক্ষুধা ও অর্থাভাব কিভাবে মানসিক চাপ তৈরি করে তা ফুটে উঠেছে। পরের কোশ্চেন, নুন কবিতায় কথকের বাবা ও ভাইয়ের চরিত্র কেমন? কথকের বাবা ও ভাই সংগ্রামী ও প্রতিবাদী চরিত্র। বাবা ও ভাই মিলে প্রতিবাদী হয়ে ওঠে। তারা ক্ষোভ প্রকাশ করে এবং সমাজে নিজেদের অস্তিত্ব জানান দিতে চায়। তারা নিম্নবিত্ত হলেও নিজেদের আত্মসম্মান বোধ আছে, তাই তারা অবহেলা সহ্য করতে চায় না। তারা ক্ষুধা ও দারিদ্র্যের কারণে হতাশাগ্রস্ত, তাই মাঝে মাঝে নেশা করে নিজেদের কষ্ট ভুলতে চায়। এই চরিত্রগুলোর মাধ্যমে সমাজের নিম্নবিত্ত শ্রেণী বাস্তবে চিত্র ফুটিয়ে তোলানো হয়েছে। 5 নম্বর প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন, নুন কবিতায় সমাজ বাস্তবতার প্রতিফলন কিভাবে ঘটেছে? নুন কবিতায় সমাজ বাস্তবতার প্রতিফলন বিভিন্নভাবে ঘটেছে। 1. দারিদ্র্যের চিত্র, সাধারণ মানুষের জীবন সংগ্রাম, খাবারের অভাব, ঋণগ্রস্ততা এবং বাজারের অনিয়মিততা। 2. ক্ষুধা ও হতাশা, নুনের মতো তুচ্ছ জিনিসের অভাবও কষ্টের কারণ হয়ে ওঠে। 3. অর্থনৈতিক বৈষম্য, উচ্চবিত্ত ও নিম্নবিত্তের মধ্যে বৈষম্য স্পষ্ট। প্রতিবাদী মনোভাব, নিম্নবিত্ত মানুষের ক্ষোভ ও বিদ্রোহী স্বভাব হয়ে উঠে এসেছে। নেশার আসক্তি, দারিদ্র্যের কারণে হতাশ হয়ে মানুষের গাঁজা ও মাদকের আশ্রয় নেয়। আমাদের আলোচনার বিষয় আজকে এখানেই শেষ। পরের দিন আমরা নিয়ে আসব লালন শাহ ফকিরের গান কবিতাটি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।